3 আগস্ট বৃহস্পতিবার রাত 8টায় গোলাম কিবরিয়া আছি এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল স্থগিত, 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। নতুন জোটে আপত্তি নেই আওয়ামী লীগের, সরকার বিরোধী হলে স্বাগত জানাবে বিএনপি। আসছে অস্ট্রেলিয়া, স্বস্তিতে বিসিবি, অনুশীলন ম্যাচের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল মনোনয়নের জন্য সিনেটের বিশেষ সভা আহ্বানের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি শেষে আদালত নির্দেশ দিয়েছে, রিটটি 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে আদেশ দেওয়া হয়েছে। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 3 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 29 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেটের এক বিশেষ অধিবেশনে উপাচার্যের জন্য 3 জনকে মনোনীত করা হয়। তারা হলেন বর্তমান উপাচার্য আরিফিন সিদ্দিক, আইবি এর অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন ও থিওরিটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ। নিয়ম অনুযায়ী 3 জনের এই প্যানেল থেকে একজনকে উপাচার্য হিসাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং ডক্টর মামুন আহমেদ। কথা বলছি তাদের সঙ্গে। ডক্টর শফিউল আলম, আপনার কাছে যাচ্ছি। প্রথমে আমরা জানলাম যে আজকে আদালতে সিনেট প্যানেল নিয়ে পরবর্তী কার্যক্রম স্থগিত করা হয়েছে, আপিল বিভাগ এটি করেছে। আপিল বিভাগ এই স্থগিতের আদেশ দেওয়ার সময় কি কি যুক্তি উপস্থাপন করেছে, কেন তারা এটা স্থগিত করলো 4 সপ্তাহের জন্য? না, যেমন ধরেন আদালতে যে প্রসিডিংস হয় সেই আদালতের প্রসিডিংস নিয়ে তো পাবলিকলি কথা বলার রেওয়াজটা নাই। তো যেটা আমরা বলতে পারি সেটা হলো যে রায়টি হয়েছে, রায় তো নয়, আজকে যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হলো যে আদালত বলেছে যে এই যে প্যানেলটি করা হয়েছে সেই প্যানেলটির কার্যক্রম এখন স্থগিত রাখা হলো, এবং যতদিন পর্যন্ত রুলটি নিষ্পত্তি না হয়, 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, যতদিন পর্যন্ত রুলটি নিষ্পত্তি না হয় বর্তমান উপাচার্যকে উপাচার্যের দায়িত্ব চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সেটা তো আমরা দেখেছি সংবাদে। এর পাশাপাশি আদালত আরেকটি কথা বলেছে, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে 1 সপ্তাহের মধ্যে বক্তব্য হলফনামা আকারে হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। এখানে আপনাদের পক্ষে কি কি যুক্তি উপস্থাপন করা হবে? এইটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আইন বিষয়টি দেখেন, আমাদের যে লিগ্যাল অফিস, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বক্তব্য উপস্থাপন করবে। আরেকটি বিষয় একটু জানতে চাই, যে কারণে বলেন প্লিজ। আমি একজন সিনেট সদস্য হিসাবে যেটা মনে করি সেটি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট 29 তারিখে তার যে ক্ষমতা, সেই ক্ষমতা বলে যেমন 25 জন সদস্য হলে সিনেট বসতে পারে এবং সিনেট সিদ্ধান্ত নিতে পারে। তো সেইভাবে সিনেট বসেছিল। সিনেটে 47 জন সদস্য ওই সময় উপস্থিত ছিলেন। সেই সদস্যরা 3 জনের উপাচার্য প্যানেল মনোনয়ন দিয়েছেন, এবং যেহেতু বিকল্প কোনো প্যানেল ছিল না, 3 জনের প্যানেল আপনার নির্বাচন ব্যতীতই মনোনীত হয়েছে। তো এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে 30 তারিখ সকালে, এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো এটি মহামান্য রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়নি। তো এই ধরনের বিষয়ে এর আগে আমি অন্তত দেখিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্যানেল শিক্ষা মন্ত্রণালয়ে গেছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে এটি 4-5 দিন পড়েছিল। এই ঘটনা এবারই প্রথম ঘটেছে। আচ্ছা, এইখানে যে আপনি বলছিলেন 47 জন উপস্থিত ছিলেন সিনেট সদস্য, সেটা ঠিক আছে, কিন্তু আপত্তির জায়গা যেটি উল্লেখ করে আদালতের দ্বারস্থ হয়েছেন আরেকটি পক্ষ, সেটি হচ্ছে রেজিস্ট্রার গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন করা হয়নি। সেটি কেন করা হয়নি, সেটার পক্ষে কি যুক্তি আছে? যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচন করতে গেলে সকল সদস্যকে থাকতে হবে এমন কোনো বিধিবিধান ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে নেই। তো এর আগেও কিন্তু এভাবে উপাচার্য প্যানেল নির্বাচন হয়েছে, কারণ সিনেটের যে কাজ, অনেকগুলো কাজের মধ্যে একটি কাজ হলো উপাচার্য প্যানেল নির্বাচন। কিন্তু বিরোধী পক্ষ যে যুক্তি উপস্থাপন করছেন যে সিনেট ফুললি কনস্টিটিউটেড হয়নি,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট আসলে কখনোই ফুললি কনস্টিটিউটেড হয় না। কারণ হচ্ছে সিনেটে 13 ক্যাটাগরির সদস্য থাকে। এই সদস্যরা বিভিন্ন মেয়াদে বিভিন্ন সময় নির্বাচিত হন, যার ফলে একসাথে 105 জন সদস্য আপনি কখনোই পাবেন না। এর আগে যদি আপনি হিস্টোরিক্যালি দেখেন, কখনোই 105 জন দেখা যায়নি। কখনো 75 জন, কখনো 78 জন, কখনো 36 জন, কখনো 47 জন, এইভাবেই আপনার হয়েছে। মানে এইবার যে যতগুলো আসন খালি আছে প্রায় 50%, অর্ধেকই ধরা যায়। আপনি বলছেন এরকমটা থাকা স্বাভাবিক, অতীতেও এর নজির ছিল, সেটাই বলছেন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, এতে কোনো আইনের ব্যত্যয় হয় না। সিনেট 25 জন সদস্য থাকলেই জি। সিনেট বসতে পারে এবং সিনেট সিদ্ধান্ত নিতে পারে। আমি আবার আপনার কাছে আসবো, আমি একটু যাচ্ছি ডক্টর মামুন আহমেদের কাছে। আমরা শুনছিলাম ডক্টর শফিউল বলছিলেন যে এর আগেও এমন নজির আছে যে কম সংখ্যক সদস্য, যতজন সদস্য থাকার কথা সিনেট যতজনকে অনুমোদন করে 105 জন, যদি আমি ভুল না বলে থাকি, ততজন কখনোই, মানে অনেক সময় দেখা গেছে ততজন হয় না। তারপরেও এইবার কেন এটা নিয়ে প্রশ্ন উঠছে? আমার শ্রদ্ধেয় সহকর্মী অধ্যাপক শফিউল যে কথাটা বলেছেন সেটা কিছুটা সত্য। তবে সবচাইতে কম সংখ্যক সদস্য নিয়ে আংশিক অপূর্ণ সিনেট নিয়ে নির্বাচন হয়েছিল 2013 সালে। সেটা ছিল 36 জন। তার মানে হচ্ছে সম্পূর্ণ সংখ্যার অর্ধেকেরও কম। আর সেটা হচ্ছে দ্বিতীয়বারের মতো হয়েছে এবছর, যেটা হয়েছে 47 জন। তার মানে হচ্ছে পরপর 2 মেয়াদে অর্ধেক সংখ্যকেরও কম সংখ্যক আপনার সিনেট সদস্যদেরকে নিয়ে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, যার ফলে এই নির্বাচনটা বিতর্কিত, প্রশ্নবিদ্ধ। প্রফেসর শফিউল একটা কথা সত্য বলেছেন, সেটা হচ্ছে কখনোই কিন্তু 105 জন পূর্ণাঙ্গ থাকে না। কিন্তু এর আগে কখনোই অর্ধেকের কম সংখ্যক সিনেট সদস্য নিয়ে উপাচার্য প্যানেল নির্বাচন হয়েছে। 2013 সাল এবং এবছর এই দুইবার ছাড়া এরকম নজির ঢাকা ডক্টর মামুন, একটু যদি আরেকটা প্রশ্ন করি আপনার কাছে, সেটি হচ্ছে আপনি 2013 সালে 36 জন নিয়ে হয়েছিল আপনি বলছেন, তখন কি এমন কোনো প্রশ্ন উঠেছিল বা তখন কি এটা নিয়ে আইন আদালত বা আদালতের দ্বারস্থ হয়েছিলেন আপনারা, বা কেউ হয়েছিল, রিট করেছিল? তখন আদালতের দ্বারস্থ হয় নাই। তবে সাদা দলের পক্ষ থেকে তখন সেই নির্বাচনটাকে বর্জন করা হয়েছিল। আমরা নৈতিকতার প্রশ্ন তুলে এবং আইনের প্রশ্ন তুলে আমরা বলেছি নৈতিকভাবে সেটা সিদ্ধ নয় এবং আইনগতভাবেও সেটা সিদ্ধ নয়। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ অত্যন্ত মর্যাদাপূর্ণ পদ। এই পদে যিনি নির্বাচিত হবেন সেটা স্বচ্ছ পদ্ধতিতে হওয়া কাম্য, সেটা বিশ্ববিদ্যালয় পরিবার মনে করে এবং সচেতন দেশবাসী মনে করে। কিন্তু আমরা দেখেছি পরপর 2 বার এই অত্যন্ত মর্যাদাপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে প্যানেল নির্বাচনটি হয়েছে অপূর্ণ সিনেট সদস্যদেরকে নিয়ে, যার ফলে এটি প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং শুধু তাই নয়, এই নির্বাচন হতে গিয়ে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, যেমন বিশ্ববিদ্যালয়ের মধ্যে নজিরবিহীনভাবে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র, শিক্ষক সহ বিশ্ববিদ্যালয় পরিবারকে অত্যন্ত লজ্জাজনক একটা অবস্থায় ফেলেছে। ডক্টর মামুন আহমেদ, আমরা আবার আসবো আপনার কাছে। ডক্টর মামুন এবং ডক্টর শফিউল আলম ভাই, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটা বিরতি নিয়ে আবারও এই আলোচনায় ফিরে আসবো। এবার নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত এডিটর স্পিকে। কথা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে। আমি যাচ্ছি ডক্টর শফিউল আলম ভূঁইয়ার কাছে। আমরা এতক্ষণ শুনছিলাম ডক্টর মামুন আহমেদের কথা। উনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর মতো একটি গুরুত্বপূর্ণ পদ নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার পন্থা অবলম্বন করাই বাঞ্ছনীয়। আপনি কি মনে করেন যে এবার যে প্যানেলটি ঘোষণা করা হয়েছে, এতে স্বচ্ছতার কোনো ঘাটতি বা ব্যত্যয় হয়েছে? আমি তো বুঝতে পারছি না আমার শ্রদ্ধেয় সহকর্মী অধ্যাপক মামুন আহমেদ কিভাবে স্বচ্ছতা এবং বিশ্ববিদ্যালয় চলে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার 1973 অনুসারে। সেখানে কোথাও বলা নাই যে উপাচার্য প্যানেল নির্বাচন করতে গেলে নির্বাচন করতে কোনো
বিধান নাই, বরং যেটি আছে রেগুলেশনের 12 নম্বর ধারা অনুসারে সেখানে বলা হয়েছে সিনেট 25 জন সদস্য নিয়ে কোরাম হয় এবং সেই সিনেট যদি বসতে পারে, কোরাম থাকলেই সিনেট সিদ্ধান্ত নিতে পারে। তো সেক্ষেত্রে আইনের ব্যত্যয় হয়েছে, এটি বলা কতটুকু যুক্তিসঙ্গত, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে স্বচ্ছতা বলতে উনি কি বোঝাতে চাচ্ছেন, কারণ উনি কি বোঝাতে চাচ্ছেন, কারণ সিনেটের সদস্যরা বসে প্যানেল নির্বাচন করেছেন, সেখানে স্বচ্ছতার অভাব কোন জায়গায় আমি বুঝতে পারছি না। ইভেন মহামান্য আদালতও কিন্তু এই বিষয়টি বলেননি। তবে একটা বিষয় একটু আপনার কাছে আরেকটু জানতে চাই, যে একটি প্রসঙ্গে উনি উল্লেখ করেছেন যে এবার শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে একটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে, হাতাহাতি হয়েছে, এটি নজিরবিহীন, এটি আমরা আগে দেখিনি। আর উপাচার্য নিয়োগ নিয়ে এর আগে কখনো আদালতের দ্বারস্থ হওয়া হয়েছে কিনা সেটাও আমাদের জানা নেই, এটাও আপনি একটু বলবেন যে এই বিষয়গুলো কিভাবে দেখছেন, এই ঘটনাগুলোও তো ঘটছে। যেমন ধরুন, ওই যে আমি একই প্রসঙ্গ ধরে বলি, আপনি স্বচ্ছতা এবং আইনের ব্যত্যয়ের কথা যদি বলেন, 2013 সালে সিনেট 36 জন নিয়ে উপাচার্য প্যানেল নির্বাচন করলো, তখন আদালতেও কেউ গেল না, কেউ কোনো প্রশ্নই তুলল না। তো আজকে 47 জন নিয়ে করা হলো, আদালতে যাচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে অন্য কিছু নিহিত আছে। আর ছাত্র শিক্ষকের সংঘর্ষের বা ভায়োলেন্সের ঘটনা যেটি বললেন, এটি অবশ্যই একটি দুঃখজনক ঘটনা। এই ঘটনা তদন্ত করে দেখার জন্য 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং 3 সদস্যের কমিটি এটা দেখবে যে এখানে কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং যারা এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমি আবার ডক্টর মামুন আহমেদের কাছে যাচ্ছি। আমি এই প্রশ্নটি আপনাকে তখনও করেছিলাম, যে এখন ডক্টর শফিউল আবারও করলেন, যে 36 জন নিয়ে যখন 2013 সালে হলো, তখন আপনারা তখন কেন এটা নিয়ে কোনো প্রশ্ন উঠলো না, তাহলে হয়তো বা এবার আবার এটার পুনরাবৃত্তি দেখতে হতো না, অথবা তখন কেন প্রশ্ন করেননি, এটি একটি প্রশ্ন ছিল ডক্টর শফিউলের কাছ থেকে। আচ্ছা, আপনার এই প্রশ্নটার জবাব আমি প্রথমে দেই। 36 জনকে নিয়ে যখন 36 জন সিনেট সদস্য নিয়ে যখন উপাচার্য প্যানেল নির্বাচন হয়েছিল, তখন এই প্রশ্নটা উচ্চারিত হয়েছিল। আমরা তখন এর প্রতিবাদ করেছিলাম, আমরা বর্জন করেছিলাম, আমরা তখন মানববন্ধন করেছিলাম এবং কর্মসূচি পালন করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য সেটা হচ্ছে এই যে সকল মতকে উপেক্ষা করে তখনকার প্রশাসন তারা যা করতে চেয়েছিল তা অব্যাহত রেখেছিল। কিন্তু আপনি যেটা বলছেন প্রতিবাদ হয় নাই, নিশ্চয়ই সেদিন প্রতিবাদ হয়েছিল। আপনি সেই সময়কার যদি পেপারসগুলো দেখেন, অন্ততপক্ষে দৈনিক খবর কাগজগুলো যদি দেখেন, প্রতিবাদ হয়েছিল আমরা জানি, কিন্তু আমি বলছি যে আদালতের ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের, হ্যাঁ, আদালতের দ্বারস্থ হওয়াটা তখন হয় নাই, এবারেই প্রথম হয়েছে। হ্যাঁ, আপনি যা বলছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য সংখ্যা হচ্ছে 105 এবং 105 সদস্য সংখ্যা বিভিন্ন ক্যাটাগরিতে হয়। শুধুমাত্র শিক্ষক প্রতিনিধি থাকেন 35 জন। এখন আমার বন্ধু শফিউল সাহেব যেটা বললেন যে 25 জন সদস্য হলেই এটা আইনসিদ্ধ হয়ে যায়, যদি তাই হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সিনেটের যে কম্পোজিশন, বিভিন্ন ক্যাটাগরি থেকে সদস্যদেরকে নিয়ে 105 জনের সিনেটের যে কম্পোজিশন, সেটার যে মূল স্পিরিট, আমরা বোধহয় সেই মূল স্পিরিটটা আইদার ভুলে যাচ্ছি অথবা ইচ্ছাকৃতভাবে সেখান থেকে দূরে সরে যাচ্ছি। যদি তাই হয় তাহলে কোনো ক্যাটাগরিতেই নির্বাচন হওয়ার প্রয়োজন হয় না। শুধুমাত্র সরকারি প্রতিনিধি যারা থাকেন তাদের সংখ্যাই 25-এর বেশি হয়ে থাকে। সুতরাং নিশ্চিতভাবে আমাদেরকে এটা বলতে হবে যে এখানে আইনের ব্যত্যয় হয়েছে। শুধুমাত্র আইনের ব্যত্যয় হয়েছে তা নয়, এখানে হচ্ছে নৈতিকভাবে এটা অনেক বড়ভাবে প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে। আইন নয়, আপনি বলছেন নৈতিক দিক থেকে এটি ব্যত্যয় হয়েছে, নৈতিকতার। আমি বলছি নৈতিকতার ব্যত্যয় যেমন হয়েছে, ঠিক একইভাবে আইনেরও ব্যত্যয় হয়েছে। আজ অ্যাপিলেট ডিভিশনের মাননীয় অ্যাপিলেট ডিভিশন থেকে যে সিদ্ধান্তটা আজকে এসছে, আমি মনে করি এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবার, ছাত্র শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পরিবার এবং সচেতন দেশবাসীর মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসছে। তবে এই স্বস্তি সাময়িক। আমরা আশা করছি পূর্ণাঙ্গভাবে সেই রায় যখন হবে, এটি যখন পূর্ণাঙ্গভাবে সেটেলমেন্ট হবে, তখন এটার যে আইনের ব্যত্যয় হয়েছে
হয়েছে কি হয় নাই আরো কিছুদিন আমাদেরকে সেজন্য অপেক্ষা করতে হবে। তবে যা কিছুই হোক না কেন, এই প্রশ্নবিদ্ধ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ব এবং একে কেন্দ্র করে এবং এর উপলক্ষে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেজের উপর যে আঘাত এসছে এবং যে ক্ষতটা তৈরি হয়েছে সেই ক্ষতটা আমাদেরকে বহন করতে হবে অনেক দিন। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এবং সচেতন দেশবাসী এটাই প্রত্যাশা করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতো একটা অত্যন্ত সম্মানজনক একটা পদের নির্বাচন নৈতিকভাবে শুদ্ধ হবে, আইনগতভাবে শুদ্ধ হবে, সুষ্ঠুভাবে সেটা হবে। ডক্টর মামুন, আপনি কি মনে করেন যে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন করে তারপরে যদি এটা করা হতো তাহলে এটা সিদ্ধ হতো, মানে সেটাই কি একমাত্র পথ? নিশ্চয়ই, শুধু রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন না, ডাকসু প্রতিনিধি সহ অন্যান্য যেসব পদগুলো এখনো খালি আছে সেই পদগুলোতে নির্বাচন সম্পন্ন করে সিনেট পূর্ণাঙ্গ করে এই উপাচার্য প্যানেল নির্বাচন করা যেত, সেই সুযোগটা ছিল। কিন্তু আমরা জানি ডাকসু তো দীর্ঘদিন ধরেই ডাকসু নির্বাচনই পেন্ডিং হয়ে আছে, আমাদের বকেয়া হয়ে আছে ডাকসু নির্বাচন। আপনার প্রশ্নটা আমি শুনতে পাইনি। আমরা দেখছি যে ডাকসু নির্বাচনটি দীর্ঘদিন ধরে পেন্ডিং হয়ে আছে, দীর্ঘদিন ধরে এটা হচ্ছে না। সেইখানে এতগুলো আমাদের যদি পেন্ডিং ইস্যু আমরা অ্যাড্রেস করতে যাই, আমি জাস্ট বলছি যুক্তির কথা, তাহলে কি এটা আরো দীর্ঘায়িত হবে না, নাকি আপনার অন্য কোনো আপনাদের মানে এইখানে যুক্তি আছে? এটি দুর্ভাগ্যজনক যে আমাদের এখানে ডাকসু নির্বাচন আসলে অনেকদিন পর্যন্ত হচ্ছে না, কিন্তু সিনেটে কিন্তু শিক্ষক প্রতিনিধি যেমন আছে ঠিক তেমনি ছাত্রদের প্রতিনিধিও আছে। আমি মনে করি ছাত্রদের সেই প্রতিনিধিত্ব থাকা উচিত, ডাকসু নির্বাচন হওয়া উচিত, কিন্তু বাস্তবতার নিরিখে যদি ডাকসু নির্বাচন হতে যদি দীর্ঘ সময়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে অন্যান্যগুলো রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সহ অন্য যেসব পদগুলো খালি আছে সেগুলো নির্বাচনের মাধ্যমে শেষ করে তারপর এই উপাচার্য প্যানেল নির্বাচনটা করা সম্ভব এবং যথেষ্ট সময় ছিল। কারণ আমাদের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্যানেল যেটা ছিল সেই মেয়াদটা শেষ হয়ে গিয়েছে প্রায় 7-8 মাস আগে। 7-8 মাস দীর্ঘ সময়। এই ধরনের একটা নির্বাচন আয়োজন করার জন্য সর্বোচ্চ প্রয়োজন হয় 2 থেকে 3 মাস সময়ের প্রয়োজন হয়। রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের একটু বেশি। ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়েছে। ডক্টর মামুন আহমেদ এবং অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। বিরতি পর ফিরে এলাম এডিটর স্পিকে। বড় দুই দলের বাইরে জোট গঠনের উদ্যোগকে রাজনীতিতে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জাতীয় পার্টি এখন মহাজোটে নেই, তবে ঐক্যমতের সরকারে তারা রয়েছে। কোনো দল চাইলে মহাজোট থেকে বেরিয়ে যেতে পারে। এদিকে সরকার বিরোধী যে কোনো জোটকেই স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ বিএনপির বাইরে চলছে নতুন রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া। সবশেষ বুধবার রাতে বিকল্পধারার প্রেসিডেন্ট AQM বদরুদ্দোজা চৌধুরীর বাসায় হওয়া বৈঠকে যোগ দেন জাতীয় পার্টির GM কাদের, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জেএসডির আসম আব্দুর রব সহ আরও কয়েকটি দলের নেতারা। এর আগে 13 জুলাই প্রথম দফায় রবের বাসায় বৈঠকে বসেন তারা। দেশকে যারা ভালোবাসে তারা নিশ্চয়ই দেশ সম্বন্ধে কথা বলবে। নতুন জোট গড়ার এ উদ্যোগ রাজনীতির নতুন মেরুকরণ বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। গ্রুপিং এবং অ্যালায়েন্স হতে থাক, অসুবিধা কি? মেরুকরণ হচ্ছে রাজনীতি এবং নির্বাচনকে সামনে রেখে এটা একটা ভালো দিক। এটাই তো গণতন্ত্রের বিউটি। এখানে তো তারা তো ওখানে বসে ষড়যন্ত্র করছে না, তারা অ্যালায়েন্স করছে, অসুবিধা কি? তবে এই অ্যালায়েন্স শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখতে হবে, সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এদিকে বর্তমান সরকারকে অগণতান্ত্রিক দাবি করে নতুন যে কোনো রাজনৈতিক জোটকে স্বাগত জানানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব। যা দেশের পক্ষে, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, তাকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি এবং আমরা এখনো মনে করি যে যারাই এই অবৈধ অনৈতিক সরকার, নির্যাতনকারী সরকার, জুলুমবাদ সরকার, তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে আমরা অবশ্যই
তাদেরকে স্বাগত জানাবো। পাশাপাশি ষোড়শ সংশোধনের রায়ের পর্যবেক্ষণ তুলে ধরে সরকারের পদত্যাগের দাবিও জানানো হয়েছে বিএনপির যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে। যে কোনো সভ্য দেশ হলে, গণতান্ত্রিক দেশ হলে সরকার পদত্যাগ করত। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিয়ার সাথে লাঞ্চ। রাহুল, তুই হাত ধুয়েছিস? পুরো 1 মিনিট ধরে সাবান দিয়ে হাত ধুতে, তা না হলে জীবাণু থেকে যায়। ধুতে থাকো ধুতে থাকো ধুতে। এই বান্টি, তোর সাবান স্লো নাকি রে? লাইফ বয় হ্যান্ড ওয়াশ, মাত্র 10 সেকেন্ডে। লাইফ বয় হ্যান্ড ওয়াশ 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয় 10 সেকেন্ডে। চুল পড়া আপনার সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করে দিতে পারে। সুন্দর মুহূর্তগুলো উপভোগ করবেন নাকি চুল পড়া নিয়ে চিন্তা করবেন? ডাভ হেয়ার ফল রেস্কিউ নিউট্রিলক অ্যাক্টিভ সমৃদ্ধ। এটি ড্যামেজ চুলে গোড়া থেকে পুষ্টি যোগায় এবং চুল পড়া কমায়। ডাভের সাথে পান স্ট্রঙ্গার চুল। ডাভ হেয়ার ফল রেস্কিউ। পারফেক্টের চেয়েও পারফেক্ট উজ্জ্বলতা কিভাবে পাবে জানতে চাও? পারফেক্ট উজ্জ্বলতা পাওয়ার জন্য নতুন আবিষ্কার লেজার লাইট। অন্ধকারকে যেমন দূর করে লাইট, তেমনি ত্বক উজ্জ্বল করার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি, যা লেজার লাইটের মতোই ত্বকের গভীরে গিয়ে ডার্ক স্কিন সেলস উজ্জ্বল করতে সাহায্য করে আর দেয় চমৎকার উজ্জ্বলতা। ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন। এডিটরস পিক সৌজন্যে ফ্যালকন MSGI 5। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। স্বাগত আবার আরেকবার। নতুন জোট নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ। কথা বলছি তাদের সঙ্গে। ডাবলু সরকার, আপনার কাছে প্রথম যাচ্ছি আমি। সেটি হচ্ছে, আমরা দেখলাম একটু আগে যে একটি নতুন জোটের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিএনপির মহাসচিব দুইজনই তাকে স্বাগত জানালো এবং বিএনপি মহাসচিব বললেন যে সরকার বিরোধী যে কোনো জোটকেই তারা স্বাগত জানান এবং ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি বললেন যে কোনো মেরুকরণকে ওনারা স্বাগত জানান। এই প্রথম অনেক দিন পর আমরা দেখলাম যে কোনো একটি বিষয়ে দুই দলের দুজন উচ্চ পর্যায়ের নেতা একমত হলেন। বিষয়টি কিভাবে দেখছেন? বিষয়টি আসলে আমাদের পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উনি কিন্তু চমৎকারভাবেই বলেছেন এবং তিনি স্বাগত জানাইছেন যে গণতন্ত্রের সাথে দেশের সাথে যে কোনো জায়গায় জোট হতে পারে, সেটি তাদের নিজস্ব এখতিয়ার। এটিতে প্রমাণ করে যে বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাসী, তার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, যে যার মত প্রকাশ করতে পারেন। এটি আবারও প্রমাণ করলেন। আরেকটি বিষয় যদি আমার কাছে একটু যদি বলি, এই ধরেন এই জোটেরই আরেকটি সভা যখন ছিল, এর আগের সভাটি, সেটি আসম আব্দুর রবের বাড়িতে হওয়ার কথা ছিল সংবাদকর্মী হিসেবে আমরা জানি, কিন্তু সেটি কিন্তু হতে পারেনি পুলিশি বাধায় সেটি পণ্ড হয়ে গেছিল, তখন হতে পারেনি, এখন হলো এবং এখন আওয়ামী লীগ আপনারা স্বাগত জানাচ্ছেন। বিষয়টা একটু যদি খোলাসা করে বলেন। এটি আসলে সেটি আমরা জানি না যে আসম আব্দুর রবের বাসায় এটি বসা হয়েছিল এবং পুলিশের বাধা এসছে, সেটি কিন্তু পেপার পত্রিকায় বা আমরা টিভিতেও সেরকম প্রকাশ পাই নাই, এটি দেখি নাই, সেরকম একটা ছিল। আচ্ছা, যাই হোক, আমি একটু আপনার কাছে আবার আসবো। আমি যাচ্ছি আলী আহমেদের কাছে, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে ধরেন এই আমরা দেখলাম যেটি বলছিলেন ডাবলু সরকার, যে আওয়ামী লীগ স্বাগত জানিয়েছে এবং তারা গণতন্ত্রে বিশ্বাসী, এরকম একটি জোট যদি আসে অবশ্যই সেটি ক্ষমতাসীন সরকারের জন্য সুবিধাজনক, কারণ যত বেশি দল নির্বাচনে অংশ নেবে, নির্বাচন তত বেশি গ্রহণযোগ্যতা পাবে। সেক্ষেত্রে বিএনপির এখানে কি স্বার্থ আছে যদি এরকম জোট নতুন করে যুক্ত হয়, আসে যদি নির্বাচনে বা নির্বাচনমুখী জোট গড়ে উঠলে? ধন্যবাদ আপনাকে। এখানে আওয়ামী লীগের মহাসচিব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিএনপির মহাসচিব এই যে নতুন জোট গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন। আমার দলের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্পষ্টভাবে বলেছেন, জনগণের পক্ষে, দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে যারাই জোট করবে, যারাই কথা বলবে তাদেরকে আমরা স্বাগত জানাই, সমর্থন জানাই। পাশাপাশি আজকে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব স্বাগত জানিয়েছেন, এর জন্য তাকেও ধন্যবাদ জানাই।
কিন্তু আপনি নিজেই বলেছেন যে এই প্রক্রিয়ার আরেক অংশ হিসাবে গত কয়েকদিন আগে বিশিষ্ট মুক্তিযোদ্ধা জননেতা আসম রব সাহেবের বাসায় যখন একটি সভা হয়েছিল, সেখানে বাধাগ্রস্ত করা হয়েছে, পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়েছে। তো ভিতরে যদি একটি থাকে আর বাইরে বলার জন্য যদি আরেকটি হয়, সেটা তো কখনো সৎ উদ্দেশ্যে সাধুবাদ জানানো হয় বলে আমরা মনে করি না। আপনি দেখবেন বিএনপি তার এই সদস্য সংগ্রহ অভিযান বিভিন্ন জায়গায় করছে, সেই শান্তিপূর্ণ গড়ুয়া কর্মসূচিতে বাধা প্রদান করা হচ্ছে। আজকে আওয়ামী লীগ স্বাগত জানিয়েছে। আমি মনে করি আজকে জনগণের যে ঐক্যবদ্ধতা পরিলক্ষিত হচ্ছে সারা বাংলাদেশে, আজকে বাংলাদেশের বিশিষ্টজন এই বদরুদ্দোজা চৌধুরী না, আলী আহমদ, আপনার কাছে যদি একটু আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে বিএনপি আওয়ামী লীগ বাধা দিয়েছিল, সেটি যেমন সত্যি, পরবর্তীকালে কিন্তু আবার দেখলাম গত রাতে সভাটি হয়েছেও, সেটিও সত্যি। এখানে প্রথমে বাধা দেওয়া হলেও পরবর্তী সময়ে সেটি সুষ্ঠুভাবে হয়েছে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেটিকে স্বাগত জানিয়েছে। আর বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, সেটি একটি প্রসঙ্গ আমরা জানি। কিন্তু আমি আপনার কাছে সুস্পষ্টভাবে জানতে চেয়েছিলাম যে আপনারা বিএনপি এই জোট থেকে কি আশা করছেন, আপনাদের রাজনীতিতে সেটা কিভাবে কি যোগ করবে, কোন পয়েন্ট যোগ করবে? এটা বিএনপির রাজনীতিতে কি যোগ করলো না করলো সেটা আমি মনে করি বিবেচনার বিষয় নয়। দেশ এবং জাতি গণতন্ত্রের প্রশ্নে যদি এই জোট কোনো সুন্দর পদক্ষেপ গ্রহণ করে, গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার পক্ষে যদি এই জোট কার্যকরী কোনো ভূমিকা রাখে এবং সেই উদ্দেশ্যে নিয়ে তারা কাজ করে, বিএনপিও সেই উদ্দেশ্যে নিয়ে কাজ করে, সেজন্য আমরা মনে করি এটা বিএনপির উদ্দেশ্যে যেটা সেটি একই সাথে কাজ করবে। অবশ্যই আমি একটু ডাব্লিউ সরকারের কাছে আরেকবার যাচ্ছি। এই এখন দুটি বৃহৎ রাজনৈতিক দলই আপনারা নির্বাচনমুখী, আমরা আপনাদের কার্যক্রম থেকে দেখতে পাচ্ছি। এই নির্বাচনকে সামনে রেখে বা নির্বাচনের আগে আওয়ামী লীগের জোটে নতুন কোন দল কি যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে বা আপনারা কি সেরকম কোনো চিন্তা ভাবনা করছেন? দেখুন, নির্বাচনকে সামনে রেখে যারা গণতন্ত্র মনা, যারা স্বাধীনতার পক্ষের মানুষ, যারা বাংলাদেশের এই স্বাধীনতাকে স্বীকার করে, বিশ্বাস করে, তারা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জোট করতে আসতেই পারে এবং এরকম কোনো দল যদি আসে তাহলে আমার মনে হয় আমাদের কেন্দ্র কমিটি সেটিকে স্বাগত জানাবে। এটি সত্য। মানে সমমনা দল হলে আপনারা স্বাগত জানাবেন? এটিকে আমরা স্বাগত জানাবো এবং সে জোটের জি 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 এবং এটি তো নির্বাচনের আগে আমরা জোটগতভাবে পরপর 2টি নির্বাচন করেছি, সেটি আপনারা দেখেছেন এবং 2টি নির্বাচনে কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যে জোটবদ্ধ দল যেটি ছিল তাদেরকে কিন্তু নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছে। সেই ক্ষেত্রে আবারও নির্বাচনে আমরা সেই সুফলটা আবারও নিতে চাই আমাদের ঘরে, সেটি আমাদের কৌশল, অবশ্যই এটি তো হবেই। আমি আলী আহমদের কাছে জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে বিএনপি সদস্য সংগ্রহের একটা অভিযান চলছিল, তার পাশাপাশি আগামী নির্বাচনে, প্রার্থী নির্বাচনে আপনারা কোন দিকটি কি প্রাধান্য দিচ্ছেন, যদি একটু সংক্ষেপে বলেন, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। জি, একটি কথা আমরা সকলেই জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নির্বাচনমুখী রাজনীতি, যারা জনগণকে নিয়ে রাজনীতি করে। আমরা সকল সময় আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের মন জয় করা এবং যে কোনো ধরনের জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং সেখানে জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের প্রতিটি পদক্ষেপই হয় জনগণের স্বার্থ রক্ষা, গণতন্ত্রকে সমুন্নত রেখে মানুষের ভোটের অধিকার শান্তিপূর্ণ পরিবেশে যাতে মানুষ ভোট দিয়ে তাদের পছন্দ মতো প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালনা করতে পারে, সেজন্য অনেক ধন্যবাদ জনাব আলী আহমেদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ জনাব ডাব্লিউ সরকার আমাদের সঙ্গে থাকার জন্য। আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত রিটস স্পিকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সংকট অবসান হওয়ায় আসন্ন সিরিজ নিয়ে স্বস্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজের সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে বিসিবি, তবে অনুশীলন ম্যাচের ভেন্যু নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। এ নিয়ে আরও জানতে যোগ দিচ্ছেন সহকর্মী সাব্বির ইরফান। সাব্বির, আমরা জানলাম যে অস্ট্রেলিয়া টিম শেষ পর্যন্ত আসছে, এই ম্যাচের ফলাফল নিয়ে আমরা কতটা আশাবাদী, টাইগারদের মনোভাব কি?
আসলে কিন্তু এই সিরিজ নিয়ে যে প্রস্তুতিটা বিসিবি এবং ক্রিকেট অস্ট্রেলিয়া দুই পক্ষে কিন্তু আমরা দেখেছি বেশ গত এক মাস ধরে কিন্তু তাদের যে সিকিউরিটি টিম আছে তারা কিন্তু বাংলাদেশের যে দুটি ভেন্যু আছে তারা এগুলো কিন্তু ঘুরে দেখেছে এবং তারা বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি তারা ঘুরে দেখেছে এবং নিরাপত্তা ব্যবস্থাটা কেমন নেওয়া হয়েছে এসব বিষয়ে তারা আসলে তাদের হোমওয়ার্ক সেটা তারা করে গেছে। অর্থাৎ দুইটি বোর্ডে কিন্তু তাদের যে প্রস্তুতি তা পুরোপুরি সেরে রেখেছে এবং আমরা দেখেছি বাংলাদেশ টিমও কিন্তু বাংলাদেশ টিমের যে খেলোয়াড় আছে তারাও কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিতে শুরু করেছিল এই সিরিজকে ঘিরে এবং প্রতিদিন আসলে ক্যাম্প চলছে। আগামীকাল কন্ডিশনিং ক্যাম্প করতে টাইগার দল চলে যাবে চিটংয়ে এবং সেখানে তারা 10 দিনে একটি কন্ডিশনিং ক্যাম্প করবে। তো পুরো যে প্রস্তুতি এই প্রস্তুতিটা আসলে পুরোপুরি একদম বোর্ড এবং ক্রিকেটাররা সবাই নিয়ে রেখেছেন। তবে এরপর আসলে শঙ্কা ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের যে খেলোয়াড়দের সাথে যে দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্বের আজ অবসান হয়েছে একদম আনুষ্ঠানিকভাবে, যদিও বেশ কিছুদিন ধরে কিন্তু শোনা যাচ্ছিল যে দ্বন্দ্বের অবসান হতে যাচ্ছে, তবে তা আসলে অনেকটা গণমাধ্যমগুলোতে আসলেও কিন্তু দুই পক্ষ আসলে মুখ খুলেনি। তবে আজ একদম আনুষ্ঠানিকভাবে তারা সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি জানিয়ে দিয়েছে এবং সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের যে সিরিজ নিয়ে যে শঙ্কাটা ছিল সেই শঙ্কা পুরোপুরি কেটে গেছে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যেটি আমরা বলছিলাম যে প্রস্তুতি ম্যাচের ভেন্যু নিয়ে একটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাটা কেন সৃষ্টি হয়েছে, এর সমাধান কি? ফতুল্লাতে আসলে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার 3 দিনের প্রস্তুতি ম্যাচ। সেই প্রস্তুতি ম্যাচের জন্য ফতুল্লা স্টেডিয়ামটিকে আসলে নির্ধারিত করা হয়েছিল, তবে টানা বৃষ্টি এবং আশেপাশে বেশ কিছু কারণে এই মাঠে কিন্তু দেখা যাচ্ছে পুরো ড্রেনেজ ব্যবস্থাটাই পুরোপুরি অনেকটা ধসে গিয়েছে। এখানে প্রায় এক কোমরের মতো পানি কিন্তু এই পুরো মাঠে জমে গিয়েছে, যার কারণে আসলে এই মাঠে শেষ পর্যন্ত খেলা হওয়া সম্ভব কিনা এটা আসলে বলা যায় যে এক প্রকার এই মাঠে খেলা হওয়াটা আসলে অসম্ভবই, কারণ এখন যদি কোনো কারণে পানিগুলো শুকিয়েও যায় এরপরে পুরো মাঠকে আসলে খেলার জন্য প্রস্তুত করতে একটি লম্বা সময় লাগবে। তবে বিসিবি কিন্তু তাদের বিকল্প যে চিন্তাভাবনা তা কিন্তু তারা ভেবে রেখেছে। তারা ভাবছে কোনো কারণে যদি এই ফতুল্লায় শেষ পর্যন্ত ম্যাচটি আর অনুষ্ঠিত করা না যায় তবে তারা বিকেএসপিতে তাদের ম্যাচটি আয়োজন করবে। আরেকটা বিষয় সাব্বির, আবহাওয়া কেমন থাকবে, কোনো পূর্বাভাস কি আমরা জানি এই ম্যাচগুলোর সময়? আসলে এই বর্ষাকালে কিন্তু এই খেলাটা হচ্ছে, তবে সেক্ষেত্রে বলা যায় বৃষ্টি কিছুটা থাকতে পারে, তবে এছাড়া আর খুব একটা অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে, ধন্যবাদ।